সানগ্লাসটা মাথার উপর যত্ন করে বসানো। তার পিছনে তিনজন হিষ্টপুষ্ট যুবক, তাদের চোখগুলো যেন নীরবে কিছু খুঁজে চলেছে। ট্রেনটা প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে রইল। আগত যাত্রীরাও নিজেদের মতো করেই এগিয়ে গেল। ওরা চারজন কিছুক্ষণ পর সামনের দিকে এগিয়ে গেল। একেবারে লেভেল ক্রসিংয়ের কাছে গিয়ে ওরা থেমে গেল। মেয়েটি হাত ঘড়িটার দিকে এক পলক চোখ রাখল। 4:10। এই অপরাহ্নে এমন একটি মফস্বল শহরের প্রান্তিক স্টেশনে যে লোকজন বেশি থাকবে না তা তার জানা। সে তো এটাই চেয়েছিল। প্ল্যাটফর্মে ছোট ছোট ঘুমটির দোকানদাররা একটু কৌতূহল নিয়ে তাদের দেখতে লাগলো, কিন্তু সেদিকে ওদের কোনো ভ্রুক্ষেপ নেই। তার নজর প্ল্যাটফর্মের বিপরীতে উঁচু জায়গায় পরপর সারিবদ্ধভাবে দাঁড়ানো ছোট ছোট গুপচি ঘরগুলোর উপর। মেয়েটি সাথে আসা 3 তরুণের মধ্যে একজনকে কিছু একটা নির্দেশ করতেই সে সামনের দিকে এগিয়ে গেল। অন্য দুজন তখনও তার হুকুমের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় মিনিট খানেক পর অবশিষ্ট দুজন দুদিকে বেরিয়ে গেল। মেয়েটি এবার মাথা থেকে চশমাটা নামিয়ে চোখের উপর রাখলো। তারপর এক পা করে লেভেল ক্রসিং পেরিয়ে ঘুপচি ঘরগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ তার চোখ দুটো কোন এক জায়গায় গিয়ে আটকে গেল। মাত্র কয়েক সেকেন্ড। তারপর সে দ্রুত এগিয়ে যেতে লাগলো, কিন্তু তাকে হঠাৎ থামতে হলো। পিছন থেকে কে যেন টানছে। মেয়েটি ধীরে ধীরে পিছন ফিরল। দেখলো একজন বৃদ্ধ তার ব্লেজারটা টেনে ধরে আছে। মেয়েটি চশমাটা খুলে বৃদ্ধর দিকে তাকালো। অমনি সে হাত পেতে তার কাছ থেকে কিছু ভিক্ষা চাইল। ততক্ষণে 3 তরুণের মধ্যে দুজন ক্ষিপ্র গতিতে এসে বৃদ্ধকে ঘিরে ফেলেছে। বৃদ্ধ চিৎকার করে বলতে লাগলো, বড় খিদে, কিছু পয়সা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো অপরাধ করিনি। ওরা দুজন বৃদ্ধকে চুপ করতে বললে বৃদ্ধ ওদের দিকে তাকিয়ে কেমন যেন চুপ করে গেল। মেয়েটি ওদের দুজনকে ইশারা করে কি একটা নির্দেশ করতেই ওরা বৃদ্ধকে নিয়ে চলে গেল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বললেন, এবারও পার পেয়ে গেলি, কিন্তু চালাকি করে বেশি দিন পার পাবে না বাছাধন। আমার চালে তোমাকে পড়তেই হবে, আমি তোমাকে ছাড়বো না। পিছন ফিরতেই একজন তার সমবয়সী মেয়ে এসে বলল, তোমার আগমনের সংবাদটা সে আগেই পেয়ে গিয়েছিল ম্যাডাম, তাই তোমার থেকে নিজেকে রক্ষা করতে সে সব ব্যবস্থাই করে রেখেছিল। তুমি ওকে কোনোদিনই কবজা করতে পারবে না, বরং নিজের জন্য ভাবো। বেশি পিছনে লাগলে তোমাকে হয়তো। কে তুমি? দ্বিতীয় মেয়েটি একটু হাসলো, তারপর বলল, বাজারের মেয়ে গো, ঠিক তোমার। চুপ, আর একটাও কথা নয়। সবাইকে নিজের সাথে তুলনা করতে যেও না। কত টাকা দেয় তোমাকে? কেন শয়তানটার হয়ে ওকালতি করতে এসেছো? কেন তোমরা ওকে বারবার পালাতে সাহায্য করছো? তার কথা শুনে মেয়েটি খিলখিল করে হেসে উঠল, বলল, কতকটা লোভ আর কতকটা ভয়ে গো ম্যাডাম। সে যে বড় ভয়ানক। তার দেহে মায়া মমতা বলতে কিছুই নেই। একটু দোষ দেখলে ঘ্যাচাং করে গলাটা আলাদা করে দেবে। আর লোভটা কিসে শুনি? লোভ ওর পৌরুষে। এমন পুরুষ জীবনে দুটো পেলাম না গো ম্যাডাম। জীবনের এই খেলাঘরে কত পুরুষ এলো গেল, কত সোহাগ দিল, কিন্তু ওর ধারে কাছে কেউ নেই। সেজন্যই তো ওর কাছে যাই, ওর বাহুতে ধরা দিই, জীবনটাকে উপভোগ করি। মরণের ভয় ভুলে যায়, কেমন যেন ধাঁধায় পড়ে যায়। তোমার নাম? আমার নাম? একটা নাম দিয়ে দাও না ম্যাডাম, নিজের মতো করে। বেশ ভালো নাম, যে নাম শুনে আমার ভিতরে তুলতুলে হৃদয়টা ছন্দ বেড়ে যাবে। ওই যে দেখছো লাইনের উপরে সারি সারি দাঁড়িয়ে গুপছিগুলো, ওগুলোর প্রত্যেকটাতে আমার মতো একজন করে নারী আছে। ওরা একবেলা খেলেও ওরা জীবনকে উপভোগ করতে জানে। ওদের প্রত্যেকের ঘরে ওর যাওয়া আসা, প্রত্যেকেই ওকে একটা রাত পাওয়ার জন্য ছটপট করে। ওরা প্রত্যেকেই ওকে আঁকড়ে ধরে বাঁচতে চায় গো ম্যাডাম। তোমরা শয়তানের ফাঁদে পা দিয়েছ, আর এজন্য তোমাদের সবাইকে মরতে হবে। যদি বাঁচতে চাও, ও কোথায় আছে বলো? আরে জীবন তো একটাই ম্যাডাম,
পেটের ভাত জোটে না, পরনের কাপড় জোটে না, আমার এই শরীরটাকে তার পয়সাতেই তো ঢেকে রাখতে পেরেছি। আমার খিদের জ্বালা সেই মেটায়, তাই এত বেইমানি করতে পারবো না। বরং তুমি আর ওর পিছনে লাগার চেষ্টা করো না। এখানে দ্বিতীয় দিন আর এসো না। ওর কথা শেষ না হতেই ওরা তিন তরুণ এসে ইশারা করে কি যেন বলল। ম্যাডাম আর দেরি করলো না, দ্রুত প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। ওরা চলে যাবার পর একজন দীর্ঘদেহী সুপুরুষ তৃতীয় মেয়েটির সামনে এসে দাঁড়ালো। তার বাহুর পেশিগুলো দেখে মনে হচ্ছে সে রীতিমতো শরীরে কসরত করে, শরীরের প্রতি নজর রাখে। সে দ্বিতীয় মেয়েটির আর একটু কাছে গিয়ে একটা কাঁচা খিস্তি দিয়ে বলল, কুত্তি, আমিও দেখে নেব ওর মুন্ডুটা যদি ধর থেকে না নামিয়েছি। আমার নাম সম্রাট নয়। শালা কত দেখলাম, আর তুই তো। এবার সম্রাট একমুখ হাসি নিয়ে মেয়েটির কাঁধের উপর ডান হাতটা রেখে বলল, সাবাস রশ্মি, ও চোখে চোখ রেখে কথা বলার জন্য তোকে অনেক ধন্যবাদ। তোকে আদর দিয়ে আজ ভরিয়ে দেবো রে রশ্মি, সারা রাত ধরে তোকে আদর দেব। রশ্মি সজল চোখে বলল, কিন্তু ওরা বুড়োটাকে যে ধরে নিয়ে গেল রে সম্রাট, বুড়োটাকে ওরা বাঁচতে দেবে তো? বুড়োটা ঠিক সময়ে ওকে টেনে না ধরলে তোকে ওরা নাগালের মধ্যে পেয়ে যেত রে। সম্রাট ওকে আদর করে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হবে না বুড়োটার, আমার লোকেরা ওদের ঘিরে রেখেছে, ওকে ঠিক ছাড়িয়ে আনবে। রশ্মি ওর দিকে তাকিয়ে বলল, আর এখানে থাকা যাবে না রে সম্রাট, চল এবার এখান থেকে আস্তানা গোটাই। আমরা অন্য জায়গায় চলে যাব, অনেক দূরে, যেখানেই তোর কোনো শত্রু থাকবে না। সেখানে আমরা নতুন করে সংসার পাতব রে সম্রাট, বড় সুখে থাকব। সম্রাটের ঠোঁট দিয়ে এক টুকরো বাঁকা হাসি নেমে এলো। সে হাসির অর্থ রশ্মি বোঝে। এ হাসি যে বড় ভয়ঙ্কর, বড় বিপজ্জনক। সে সম্রাটকে চেনে, ভালো করেই চেনে। মেয়েদের জীবন নিয়ে ছেলেখেলা করা ওর নেশা। ভালোবাসার ফাঁদে ফেলেই সুন্দরী মেয়েদের কবজা করাই তার মূল উদ্দেশ্য। 2-4 দিন ভোগ করে দূরে সরিয়ে দেয়। ভাগ্য খারাপ থাকলে জীবনটা নিমেষে কেড়ে নেবে। কারো কিছু করার থাকবে না, কেউ তার লাশটাই খুঁজে পাবে না। রশ্মির দিকে তাকিয়ে সম্রাট বলল, আমাকে নিয়ে মিছেই ভাবছিস রশ্মি, তোর কোনো ভয় নেই। একমাত্র তোর চোখের দিকে তাকিয়েই আমি কেবল যেন দুর্বল হয়ে যায়। রশ্মি ওর দিকে তাকিয়ে বলল, সাচ? হ্যাঁ রে রশ্মি, সে তুই বুঝিস। আমার সাথে নকশা করিস না। আমি আসছি, তুই ঘরে যা। আবার কোথায় যাচ্ছিস? আমি তাড়াতাড়ি চলে আসব। আজ আনন্দ করব। সব মেয়েদের বলে দিস, খানাপিনা হবে, নাচ গান হবে। একটা বড় মৌকা পেয়েছি, অনেক অনেক টাকা আসবে রে রশ্মি, শালা আজ কবজি ডুবিয়ে খাবো। কথাগুলো বলেই সম্রাট হা হা করে হেসে উঠল। তারপর বড় বড় পা ফেলে জঙ্গলের দিকে ঢুকে গেল। রশ্মি নীরবে সেদিকে তাকিয়ে রইল। একসময় ও দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। নিজেকে কোনো রকম শান্ত করে ঝুপড়িটার দিকে এগিয়ে গেল।